এভরিওয়ান, ইটস মি জাজিবা জাবিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটিএস দ্য কুক ওয়ার্ল্ড। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গল্পটা স্টার্ট করার আগে ছোট্ট একটা কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অন্ধকারের শিকারী স্টোরিটা আমি সিজন 2 আপলোড করছি। সেটার কারণ হচ্ছে সিজন 2 আমি আমার মতো করে অনেক কিছু পরিবর্তন করব, কিন্তু গল্পের কাহিনীতে আর চরিত্রতে কোনো পরিবর্তন আসবে না, সেটা আগের মতোই থাকবে। আর এভাবে গল্পের মাঝখান থেকে সিজন 2 বানানোর উদ্দেশ্য একটাই, যাতে করে স্যাড এন্ডিং না হয়। সর্বশেষ আমার চ্যানেলের প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই। আমি জাজিবা জাবিন আজ পর্যন্ত আমার গল্পের মধ্যে 3rd আর স্যাড এন্ডিং কখনোই আনি নাই। আমার মাথায় আছে আমার সাবস্ক্রাইবাররা কি পছন্দ করে আর আমার কি বানাতে হবে। আমি আশা করছি সবাই বুঝতে পেরেছেন। বন্ধ অন্ধকার ঘরটার মধ্যে ধূপধাপ শব্দের প্রতিধ্বনি, ভারী শ্বাস প্রশ্বাস আর হকি স্টিকের ঠুকঠাক আওয়াজ হচ্ছে। কালো রঙের শর্ট হাতার গেঞ্জির সঙ্গে সাদা রঙের লুঙ্গি পরিহিত জঙ্কুক ঘেমে নিয়ে একাকার। বিগত 40 মিনিট ধরে সামনে পড়ে থাকা লোকটিকে নানানভাবে আঘাত করেও তার মুখ থেকে একটা কথাও বের করতে পারছে না। ঠিক তখনই তার পেছনে ইউনু এসে দাঁড়ালো, কাঁধে হাত দিয়ে বলল, হয়েছে, এবার থাম। কথাটি বলেই ইউনো লক্ষ্য করলো জঙ্কুকের ডান হাত কেটে রক্ত পড়ছে। দ্রুত তার হাতটা চেপে ধরে ব্যস্ত কণ্ঠে বলে, ইস, কতখানি কেটে গেছে। জঙ্কুক রাগান্বিত ভারী কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলে, এই শুয়োরের বাচ্চা, মুখ খুলছে না ভাই, ইচ্ছা তো করছে খান। গালিটা দিতে গিয়েও মুখের মধ্যে আটকে দিল জঙ্কুক। এমনটা প্রথমবার হয়েছে। রেগে গিয়ে কাউকে গালি দিতে গিয়েও নিজেকে কন্ট্রোল করলো সে। রাগে কটপট করছে জঙ্কুক। ইউনুর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে যুবকটির সামনে ঝুঁকে বসে কাটা ডান হাত দিয়ে তার চোয়ালটা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, বাঁচতে চাইলে পরবর্তী টার্গেটগুলো বলে দে, নয়তো এই বাচ্চাগুলো প্রাণ হারাবে। জঙ্কুকের হাতে রক্ত ততক্ষণে যুবকটির গালে লেপটে যাচ্ছে। ইউনো জঙ্কুকের বাহু টেনে তুলে দাঁড় করায়, বলে, উঠে আয় ভাই, হাত থেকে রক্ত পড়ছে। এত হাইপার হওয়ার দরকার নেই। আমাদের কাজ ছিল ধরে আনা, এনেছি, বাকিটা তাদের হাতে, চল। ইউনো কথাটি বলে জঙ্কুকের হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তবে জঙ্কুক অগ্নি দৃষ্টিতে ছেলেটির দিকেই তাকিয়েছিল। বাড়ির আঙিনাতে নতুন করে গার্ডস মোতায়েন করা হয়েছে। তাছাড়া পার্টির ছেলেদের আনাগোনা তো থাকেই সারাক্ষণ। সেই পাহারাদারি বৃদ্ধি পেয়েছিল ইউনোর বাবা মা মারা যাওয়ার পর। তবে এখন তার থেকেও ডাবল গার্ডস মোতায়েন করেছে ইউনো। বাড়িতে নতুন করে পাহারাদার মোতায়েন করার দুইটা কারণ অবশ্য আছে। একটা হচ্ছে বাড়ির বেসমেন্ট, মানে ওই অন্ধকার কুঠুরিতে যারা আছে তাদেরকে পাহারা দিয়ে রাখা। আর দ্বিতীয়টা হচ্ছে গায়ের হাত থেকে পরিবারকে রক্ষা করা। ইউনো আর জঙ্কুক দুজন সন্ধ্যার আগেই বাড়ি থেকে বের হয়ে গেল। চারদিকের ঝামেলা একসঙ্গে সামাল দিতে হচ্ছে তাদের। তার উপর জঙ্কুক পাগলের মতো কাইকে খুঁজছে, তবে কোথাও খুঁজে পাচ্ছে না। তে বারান্দায় দাঁড়িয়ে দেখছিল জঙ্কুকের বাড়ি থেকে বের হয়ে যাওয়া। গাড়িটা তো চলে গেছে তের দৃষ্টি সীমানার বাইরে, তারপরও তে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দেখছে নিচতলার আঙিনায় ভেতর বাড়ির পাহারাদারগুলোকে। সেই রাতে জঙ্কুক ড্রাগসে আসক্ত হয়ে তেকে যে সমস্ত কথা বলেছিল, সেই কথাগুলো জঙ্কুকের মনে নাই। জঙ্কুকের আচরণেও কোনো পরিবর্তন নাই, আগের মতোই। তে নিজে থেকে জঙ্কুককে কিচ্ছু জিজ্ঞাসা করেনি। সে নিজে বোঝার চেষ্টা করছে জঙ্কুককে। তবে তে এটা শিওর হয়ে গেছে যে প্রত্যেকটা ঘটে যাওয়া ঘটনার পেছনে বড় কিছু আছে, বড় ধরনের কিছু। কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করে তের চোখ গেল রাস্তার ও পারে দোতলা বিল্ডিং এর বারান্দায়। ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, যে মেয়েটা সব সময় জঙ্কুককে দেখতে বারান্দায় আসে। একটু আগেই জঙ্কুক বাড়ি থেকে বের হয়ে গেছে, তাকে দেখার জন্য কি দাঁড়িয়ে আছে। ভাবনাটা মাথায় আসতেই তের মেজাজটা খারাপ হয়ে গেল। দু ভুরুর মধ্যখানে ভাঁজ পড়ে যায় তের। আজকালকার মেয়েরা এমন কেন? পর নারীর ব্যক্তিগত পুরুষ, পর পুরুষ, বিবাহিত পুরুষের ওপরে এত খারাপ নজর কেন থাকবে? এখন যদি এই মেয়েটার চোখ দুটো তুলে এনে তে মার্বল খেলে তার স্বামীকে কুনজরে দেখার জন্য, তাহলে কি পাপ হবে? শুধুমাত্র পুরুষদেরই যে দায়িত্ব নিজের ব্যক্তিগত নারীর হেফাজত করা, এমন তো কোনো সংবিধানে লেখা নাই। নারীরাও তো করতে পারে চাইলে। তের ভাবনার মধ্যেই সে অনুভব করলো তার পেছনে কেউ দাঁড়িয়েছে। তে পেছনে ঘুরে দেখে নেন্সি। তে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? আপনার রুম তো বহু দূরতে, ওই ঘরে কাউকে মারা হচ্ছে, কিন্তু আপনার কানে কিছুই যাচ্ছে না। হবে হয়তো, তাতে তো ভালোই, কানটা ভালো আছে, কিন্তু আমার নেই। রুমটা পরিবর্তন করে ফেলুন, সব ঠিক হয়ে যাবে। কথাটি বলেই তে মুখটা ঘুরিয়ে নিল আবারও বাহিরের দিকে। আপনার কি হয়েছে তে? অন্যরকম লাগছে। শুধরাতে চাচ্ছি নিজেকে আমি। মানে
কেন এসেছেন? ওই ঘরে যাওয়ার চাবি এনেছি, চলুন তে। ফিরিয়ে নিয়ে যান, যেখান থেকে এনেছেন ঠিক সেই জায়গায় রেখে দেন, আমার চাবি লাগবে না। কি আপনি যাবেন না ওই ঘরে? প্রশ্নই ওঠে না। আমি আর নিজের উপর বিপদ বাড়াতে চাই না, তাছাড়া আমাদের দ্বারা কিচ্ছু সম্ভব না। ওই যাওয়া আসা, সংসারে অশান্তি করা কি দরকার? জঙ্কুক পছন্দ করে না, আমিও তার অবাধ্য হতে চাচ্ছি না, আপনিও হবেন না, স্বাভাবিক থাকুন। রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ইউনো বেসমেন্টে আর জঙ্কুক নিজের ঘরে এলো। তে তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। জঙ্কুক ঢুকলো গোসলখানায়, ঠান্ডা পানি দিয়ে গোসল করছে আর চিৎকার করে গান গাইছে। কেমন আছেন বিয়েন সাব, বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বিয়েন সাব, নয়া প্রেমের জ্বালা, এই জ্বালাতে চলে না কোন শালিশালা। সে তো তখন মাত্র বিছানার ঝাড়ুটা হাতে নিয়েছিল বিছানা ছাড়ার জন্য। তবে জঙ্কুকের এমন চিৎকার করে গান গাওয়া শুনে সে চুপচাপ দাঁড়িয়ে রইল। জঙ্কুক ভেজা গায়ে কোমরে লুঙ্গি পেঁচিয়ে গামছা দিয়ে মাথার চুল মুছতে মুছতে বাথরুম থেকে বের হয়ে থেকে আদেশ করে বলল, ঘরবালি খাবার রুমে আনো। তে হাতের ঝাড়ুটা বিছানার কর্নারে রেখে চুপচাপ খাবার আনতে গেল এবং খাবার নিয়েও ফিরল। জঙ্কুক বেহায়ার মতো আবদার করে বলল, নিজের হাতে খাইয়ে দাও না সোনা, হাত কাটা। জঙ্কুকের ডান হাতের তালু ব্যান্ডেজ করা, সেই হাতটা উঁচু করে ধরে তেকে দেখিয়ে কথাটি বলল। তে কাটা হাতের দিকে তাকিয়ে বলল, শরীরটা জখম না করলে কি আপনার ভালো লাগে না? জঙ্কুক কথা বাড়ায় না, চুপচাপ খাবার গিলছে। জঙ্কুক খেতে খেতে এক পর্যায়ে বলল, পাখিকে আহার করাচ্ছ শালি, তোমার হাতের 4 বারের খাবার আমি একবারে মুখে ঢুকাই। কথাটি শুনেই তে শব্দ করে হেসে ওঠে। জঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে দেখে, বলে, হাসছো তো তুমি? কথাটা কমপ্লিট করতে পারে না জঙ্কুক। তে বড় করে এক লোকমা ভাত তার মুখে ঢুকিয়ে দেয়, তারপর হাসতে হাসতেই বলে, আপনি আমাকে কখনোই হাসতে দেখেননি, ঠিক না জঙ্কুক? তবে আমার খুব হাসি পায়, একটু আগেও খুব হাসি পেয়েছে যখন আপনি চিৎকার করে গান গাইছিলেন তখন। কিন্তু যখন সামনে আসেন তখন তো হাসার মতো কোনো আচরণ করেন না, তাহলে কিভাবে হাসবো? তো এখন হাসার মতো কি আচরণ করলাম? তে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে, এখন যে আমি আপনাকে অভ্যস্ত হচ্ছি, তাছাড়া হাসলে মানুষের হার্ট ভালো থাকে। জঙ্কুক ভাত চিবোতে চিবোতে অপলক তাকিয়ে দেখলো শুধু তেকে। তাদের সম্পর্কটা তো শুরু হয়েছিল অবহেলা, অপমান, অপদস্থ, লজ্জা, মানহানি দিয়ে, কিন্তু এখন প্রাকৃতিক পরিবর্তনের মতো তাদের সম্পর্কের রূপ পরিবর্তন হচ্ছে। মলিন হাসলো জঙ্কুক, বলল, আমার কি মনে হয় জানো ঘরবালি, তোমার জন্ম হয়েছে শুধু আমার জন্য। তাই তো দেখছি। তাই নাকি? জি। জঙ্কুক মাথা দুদিকে দুলিয়ে বলে, কি তোমার জন্ম তো আমার জন্য হয়নি। নির্ধারিত একটা সময় তোমাকে আমার কাছ থেকে দূরে চলে যেতে হবে। জঙ্কুকের কথা শুনে তে হেসে বলল, আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা, আমাদের বিয়ে, আমাদের সম্পর্ক যেভাবেই হোক না কেন, আমি তে আপনার জন্যই জন্মেছি, আর আপনি বেঁচে থাকবেন আমার জন্য, থাকতেই হবে। ভুলে যাবেন না জঙ্কুক, আপনার বুকের বাঁ পাশের পাঁজরের হাড় দিয়ে আমার তৈরি। আমি দুর্বল, নরম আপনার প্রতি, কিন্তু এইটা আমার চরিত্র না। পূর্ণের ন্যায় প্রয়োজনে কাউকে আঘাত করতেও হাত কাঁপবে না আমার, মনে রাখবেন। জঙ্কুক মুখে ভাত নিয়ে তাকিয়ে থাকে তের দিকে। গলা দিয়ে ভাত নামছে না তার। তে ভাতের প্লেটের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে কথাগুলো বলল। জঙ্কুক তো শুধু বলেছিল নির্ধারিত সময়ে তার কাছ থেকে দূরে সরে যেতে হবে, তাই শুনে এত ক্ষেপে গেছে যে এত কিছু বলল। জঙ্কুক মুখের ভাতটুকু অনেক কষ্টে গিলল। তেকে বলল, আর খাবো না, আর অল্প কিছু আছে, ফেলে দেব। ইচ্ছা করছে না খেতে, জোর করো না ঘরবালি। তে ফেলে দেয় না ভাত, নিজেই খেয়ে নিল। তের কথা জঙ্কুককে উদাস করে দিয়েছে। সে উদাস পায়ে উঠে দাঁড়ায়, ড্রয়ার থেকে সিগারেট নিয়ে সিগারেট ধরায়, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনমনেই সিগারেটের ধোঁয়া গিলতে শুরু করে। তে নিজের হাতটা ধুয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ওনা দিয়ে জঙ্কুকের মুখটা মুছে দিতে নিলেই জঙ্কুক চমকে গিয়ে দূরে সরে দাঁড়ায়। ছটপট কণ্ঠে থেকে বলে বসে, আমার কাছ থেকে দূরে থাকো। তে মুচকি হেসে মুহূর্তে বলে, আচ্ছা থাকবো দূরে। কথাটি শুনেই জঙ্কুক চোখ ছোট ছোট করে তের দিকে তাকায়। তা দেখে তে বলে, যতটা দূরে থাকলে আপনার হৃদস্পন্দন স্পষ্ট শোনা যাবে, ততটুকু দূরে থাকবো, চলবে জঙ্কুক?
শালের মাথাটা পুরাই নষ্ট হয়ে গেছে। জঙ্কুকের কথা শুনে তে মুচকি হাসে। তা দেখে জঙ্কুক বিভ্রান্তিতে পড়ে গেল কিনা বোঝা গেল না। তে পূর্ণের ন্যায় ওড়না দিয়ে জঙ্কুকের মুখটা মুছে দিল। একটা গ্লাস পানি ধরলো জঙ্কুকের ঠোঁটের সামনে। জঙ্কুক গট গট করে গিলল পানিটুকু। তে ভাতের প্লেটটা রান্নাঘরে রেখে এসে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে চিরুনি দিয়ে আঁচড়াতে শুরু করে। জঙ্কুক বিছানার কোনায় বসে গম্ভীর মুখে গভীর ভাবনায় সিগারেট টানে আর তেকে পর্যবেক্ষণ করে। এই যে তার একমাত্র বিয়ে করা বউ তার সামনে বসে আছে, যে কিনা কিছুদিন আগেও তার থেকে দূরে দূরে পালিয়েছে, তাকে দেখলে লম্বা ঘুমটা দিয়েছে। সে এখন নির্দ্বিধায় নিজের ইচ্ছায় ওড়না ছাড়া তার সামনে বসে মাথার চুল বাঁধছে। যদিও সম্পর্ক হালাল, তবে এমন দৃশ্য সে দেখতে পাবে এটা কখনোই তো সে কল্পনা করেনি। জঙ্কুক তের দিক থেকে চোখ সরিয়ে তাকায় বিছানার কোনায়। তের গায়ের খুলে রাখা ওড়নাটা বিছানার কোনায় পড়ে আছে। জঙ্কুক সেটা হাতে নেয়, মুখের কাছে এনে নাক মুখ ঘষে জোরে শ্বাস নেয়। এই ওড়নায় তার খড়বালির গন্ধ আছে। হঠাৎ করে গালে ঠান্ডা কিছুর স্পর্শ হতেই জঙ্কুক চমকে তাকায়। তে তার গালে হাত রেখে নরম কণ্ঠে জিজ্ঞাসা করে, কি ভাবছেন এমন গম্ভীর হয়ে? শরীর খারাপ লাগছে, মাথা টিপে দিই। তাৎক্ষণিক জঙ্কুক বলে ওঠে, তোমার মা ভাবি কই আছে খড়বালি? তে কিছু মুহূর্ত চুপ করে থাকে, ফির বলে, আমি তো আপনার সমস্ত কিছু মেনে নিতে চাই, মেনে নিয়েছি জঙ্কুক, ওদের এসবে জড়াবেন না। তোমার কি মনে হয় আমার দ্বারা তাদের ক্ষতি হয়ে যাবে? ঠিক আছে, তোমার বলতে হবে না, আমি নিজেই খোঁজে নেব। ওরা আমার নানা বাড়ির গ্রামে আছে। জঙ্কুক গম্ভীর মুখে আবারও কিছু ভাবতে শুরু করে, কোনো কিছুর অঙ্ক মেলায়। তারপর দ্রুত ফোনটা হাতে নিয়ে কাউকে একটা মেসেজ করে। তে বিছানা ছাড়ে, বালিশ ঠিক করে, রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। জঙ্কুক তখনও পা ঝুলিয়ে বিছানায় বসেছিল। তে হাত বাড়িয়ে জঙ্কুকের হাতের কেনুই ধরে টানে। হাতের টান অনুভব করতেই জঙ্কুক টান টান হয়ে শুয়ে পড়ে বিছানায়। ঘরবালি, কাল আমরা যাবো ওখানে তাদেরকে দেখতে। তে জঙ্কুকের বাহুতে মাথা রেখে এক হাতে জঙ্কুককে জড়িয়ে ধরে বলে, আচ্ছা। কথাটি বলে সদ্য গোসল করা জঙ্কুকের উন্মুক্ত বুকে তে নাক ঘষে। বড় নিঃশ্বাসের মাধ্যমে জঙ্কুকের শরীরের গন্ধ নেয়। জঙ্কুক অভ্যাসগত ভঙ্গিতে তের মাথার চুলে নাক মুখ ডুবিয়ে দেয়। তে মুখটা উঁচু করে জঙ্কুকের ঠোঁটের নিচে থুতনিতে একটা চুমু খায়। তা অনুভব করে জঙ্কুক মৃদু হাসলো। তার ঘরবালির এই সমস্ত পাগলামি সে ইদানিং খুব উপভোগ করে। এই একটু চুমুর যে কত ক্ষমতা! এই এতক্ষণের তার সমস্ত চিন্তা অস্থিরতা মুহূর্তে দূর হয়ে গেল। মাথাটা হালকা নিচু করতেই দেখতে পেল ড্রিম লাইটের মৃদু আলোতে তার দিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে তে। কি যে মনোমুগ্ধকর জঙ্কুকের কাছে এই দৃশ্যটা। স্ত্রীর এমন কাতর দৃষ্টিতে দৃষ্টি মিললে যে পুরুষরা পুরো পৃথিবী ভুলে যেতে পারে, সেটা কি জানে ওরা? জঙ্কুক বিলম্ব করতে নারাজ। দ্রুত ঠোঁট নামিয়ে তের ঠোঁটে নিজের ঠোঁটটা চেপে ধরলো। মুহূর্তেই তে তার গলাটা শক্ত করে জড়িয়ে ধরলো, যেন স্টেপ বাই স্টেপ আগে থেকে শিখে ফেলেছে মেয়েটা। জঙ্কুক আবেশে ঠোঁট বুঝে শুষে নিতে থাকলো তের ঠোঁটের স্বাদ। খুব আবেশে চুমু খেতে খেতে দু হাত ঢুকিয়ে দিল তের জামার মধ্যে। কিছু মুহূর্ত পর তে হঠাৎ করে জঙ্কুককে ঠেলে সরিয়ে নিজের বালিশে চলে গেল। তের হঠাৎ এমন আচরণে বিরক্ত হয়ে যায় জঙ্কুক। বিরক্তি নিয়ে বলে, কি সমস্যা? আপনি তো বলেছেন দূরে থাকতে। তে নাম ধরে ডেকে দু হাতে টেনে তেকে একেবারে নিজের কাছে নিয়ে আসে জঙ্কুক। শক্ত করে তেকে বুকের সাথে চেপে ধরে আবারও চুমু খায় জঙ্কুক। চুমু খেতে খেতেই বলে, দিনের বেলা দূরে থাকবে ঘরবালি, আমি যখন বাড়িতে থাকবো না তখন। আমি যখন ঘরে থাকবো তখন আমার কাছে থাকবে। আর রাতে তো দূরে থাকা একেবারেই নিষেধ। রাতে তোমাকে আমার চাই, খুব কাছে চাই। তুমি কাছে থাকলে শান্তিতে ঘুমাই আমি। জঙ্কুক তের নরম মাংস পিণ্ড শক্ত করে হাতে চেপে ধরে কথাটি বলে, জঙ্কুক আসতে ধরুন। আর দূরে যাবে বলো? তে জঙ্কুকের গালে নাক খুঁজতে খুঁজতে অস্পষ্ট সুরে বলে, যেতে বললেও তো যাবো না। কথাটি শোনা মাত্রই জঙ্কুকের হাতের স্পর্শ নরম হয়। তের গলাতে মুখ নামিয়ে অসংখ্য চুমু খায়। গলা থেকে মুখ উঠিয়ে তের ঠোঁট দুটো নিজের মুখের মধ্যে নিয়ে থাকে। অনেক সময় পার হয়ে যায় এভাবেই ঠোঁটে ঠোঁট রেখে। কিছু মুহূর্ত পর ওই একই পজিশনে থেকে দুজনে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়। সব সময় যে গভীরভাবে ঘনিষ্ঠ হওয়া, শারীরিক সম্পর্ক করায় সুখকর হয় এমনটা না। ভালোবাসার পরশের আলিঙ্গনও খুব প্রশান্তিদায়ক। আর এমনটা ঠিক তখনই হয় যখন আত্মার সাথে আত্মার প্রেম হয়। তেকুক একে অপরের ঠোঁটে ঠোঁট রেখেই ঘুমিয়ে গেল।
দেশের অবস্থা খারাপ। উপরমহল থেকে ইউনোর ওপর প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি হচ্ছে। সে সকাল সকাল সিটি কর্পোরেশনে যাবে। যাওয়ার আগে জংকুককে এক প্রকার ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেল সাথে। যদিও রাতে থেকে বলেছিল তার মা ভাবির কাছে নিয়ে যাবে, তবে ব্যস্ততার কারণে নেওয়া হলো না। বাচ্চা অ্যাবর্শন করানোর ফলে বেসুজির জরায়ুতে ইনফেকশন তৈরি হয়েছে। প্রচুর পরিমাণে পেট ব্যথা করছে, রক্তক্ষরণ হচ্ছে। তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে বেসুজি সেন্সলেস হয়ে যায়। বাড়িতে তখন একটা পুরুষ মানুষও নেই, তবে গাড়ি আছে। তেয়া নেন্সি ওয়ার্কশপের ছেলেদের সাহায্য নিয়ে বেসুজিকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে গেল। ডক্টর সুজিকে চেক করে বলল তার অ্যাবর্শন করা বেবিটার বয়স 4 মাস ছিল, যেটা খুবই রিস্কের কাজ ছিল। কিছুটা পয়জন জরায়ুতে রয়ে গেছে। মাসখানিকের ওপরের ঘটনা সেটা। পয়জন থেকে যে কোনো সময় জরায়ু ক্যান্সার হয়ে যেতে পারে। বাচ্চা থলি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। খুব দ্রুত ডিএনসির মাধ্যমে ভেতরের সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, তবে যদি একটু রেহাই হয়। নেন্সি ইউনোর সাথে কথা বলে ইমার্জেন্সিতে সমস্ত কিছুর ব্যবস্থা করে ফেলল এবং ডক্টর খুব দ্রুত তাদের কাজে লেগে পড়ল। অন্যদিকে মাসহার আর কাই একের পর এক ছক কষে চলেছে জংকুককে আর ইউনোকে সাহায্য করার জন্য। ছদ্মবেশে মেয়র ইউনোর বাড়ির আশেপাশেও অনেকবার ঘুরঘুর করেছে, কিন্তু কোনোভাবেই এত গার্ডস অতিক্রম করে বাড়িতে ঢোকা সম্ভব না। 4 দিন ধরে এই একটা লক্ষ্যর পেছনে ছুটতে ছুটতে বিরক্ত হয়ে গেছে মাসহার। বিরক্তি নিয়ে কাইকে বলল, কাই ভাই, ওই শুয়োরের বাচ্চারা অনেক চালাক, ওদেরকে হাতে পাওয়া কঠিন। কি করে ওদেরকে শায়েস্তা করা যায় বলো তো? কাই তখন গভীর ভাবনায় মগ্ন ছিল। মাসহারের কথা শুনে রেগে গেল। রেগে গিয়ে বলল, এত বছর ধরে কি শুয়োর রাজনীতি করিস? এখনো কূটনৈতিক চাল চালতে পারস না শালা? এই তোদের ক্ষমতা? এই বুদ্ধি নিয়ে আবার জংকুকের বিরোধিতা করিস? ওর জায়গায় নিজেকে দেখতে চাস তো? জলদি খাবারের ব্যবস্থা কর শালা, আমি অনেক ক্ষুধার্ত। কথা বলার সময় কাই একতলা থুতু ফ্লোরে ছুঁড়ে মারে, যেটা মাসহারের খুব ইগোতে লাগে। রাত 11টা বাজে। ইউনু সেই অন্ধকুটুরিতে একটা চেয়ারে বসে আছে। তার সামনেই দুটো ছেলে মিলে ওই ব্যক্তিটিকে ইচ্ছা মতো টর্চার করছে। লোকটা নিষ্পাপ দেখতে, চেহারাটা এখন তীক্ষ্ণভাবে ক্ষত বিক্ষত, রক্তাক্ত, কিন্তু এখনো তার মুখ বন্ধ, কিছুই বলছে না। গত বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত জঙ্গলিদের পরিচিত স্টাইলে মোট 46টি হামলার ঘটনা ঘটে, যাতে নিহত হয়েছে 48 জন। এই ঘটনায় 2টা পুলিশ কর্মকর্তা সহ পুলিশ কর্মকর্তাদের স্ত্রী নিহত হয়। গত 2.5 মাসে হত্যা হয়েছে 11 জন। এইসব হামলার ধরনগুলো স্বীকারোক্তি দিচ্ছে এগুলোর পেছনে জঙ্গি জড়িত, কারণ প্রত্যেকটা হত্যাকাণ্ডে তারা জেনে বুঝে কিছু ক্লু রেখে গেছে তাদের অস্তিত্ব প্রকাশ করার জন্য। গত রবিবার চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যা করার পর পুলিশ কর্মকর্তা জঙ্গি বিরোধী অভিযানে যোগদান করেছেন। এরই মধ্যে গত 3 দিনে মোট 6 জন জঙ্গি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ বা ক্রস ফায়ারে নিহত হয়েছেন। তারা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠনে জড়িত। বিগত 48 ঘন্টায় 4 জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুরো দেশটাকে উত্তপ্ত করে রেখেছে এরা। সাধারণ জনগণ প্রাণ হারাচ্ছে অকারণে। এদের উদ্দেশ্য কি? ইউনোর হাতের ইশারা পেয়ে ছেলে দুটো থেমে যায়। অতিরিক্ত মারার আদেশ নেই। এদের কাছ থেকে অনেক গোপন তথ্য জানা বাকি আছে এখনো। এদেরকে তো পুলিশের হাতেও তুলে দেওয়া যাচ্ছে না, ক্রস ফায়ারের ভয় আছে। গোপন তদন্ত কমিটির কড়া নিষেধ, এদের খবর কাউকে দেওয়া যাবে না। ইউনো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বেসমেন্ট থেকে বের হতে বলল, ওকে এক ফোঁটা পানিও দিবি না। ওর সাথে ডিল জংকুক করবে, তাছাড়া পুরনো হিসাব বাকি। পরের দিন সারাটা দিন জংকুক বাড়িতে ছিল না। সে হন্য হয়ে কাইকে খুঁজে চলেছে। কাইকে কোনোভাবেই পুলিশের হাতে লাগতে দেওয়া যাবে না। পুলিশ তাকে পেলেই ক্রস ফায়ার করে মেরে ফেলবে। কিন্তু জংকুক কাইকে এত সহজ মৃত্যুটা দিতে চায় না। সে তাকে নিজের মতো করে শায়েস্তা করবে। সারাদিন পর মাগরিবের আজানের সময় জংকুক ঘরে আসে। তে তখন নামাজ পড়ছিল। জংকুক শব্দহীন ওয়াশরুমে ঢুকে গোসল করে, তারপর সোজা উঠে পড়ে ছাদে। তার কবুতরগুলোকে কেউ হয়তো আজকে দানা দেয়নি। রোজ বাড়িতে নেই, বেসুজির সাথে হসপিটালে আছে সে। জংকুক কিছুক্ষণ ছাদে তার কবুতরগুলোর সাথে সময় কাটায়। দানা খাওয়ায়, পানি দেয়। ঘর পরিষ্কার করতে গিয়ে দেখে কবুতরগুলোর বাচ্চা খাওয়ার যোগ্য অনেকটাই বড় হয়ে গেছে। সেখান থেকে 4টা বড় বড় বাচ্চা নিয়ে জংকুক নিচে নেমে আসে। সোজা চলে যায় বাড়ির নিচে আঙিনায়। সেখানে গিয়ে ছেলেদের সাহায্যে কবুতরগুলো জবাই করে নিয়ে দোতলায় উঠে আসে। তখন সময় সন্ধ্যা 7টা। নিন্সি কোয়েলকে খাবার খাওয়াচ্ছিল। বাড়িতে আর কেউ নেই। জংকুক গলা ছেড়ে ডাকে তেকে, তে তে
তে নামাজ থেকে উঠে শুকনো কাপড়গুলো ভাঁজ করছিল। জঙ্কুকের গলা শোনা মাত্রই রুম থেকে বের হয়ে এলো। ঘরবালি, এগুলো সুন্দর করে বেশি রসুন দিয়ে রান্না করো তো, ওই বালের মাছের তরকারি দিয়ে আমি ভাত খাবো না। 4টা নিয়ে আসলেন কেন? 2টা আনতেন। না, 4টাই রাধো। আমি কি আর একলা নিজের কথা ভাবছি? সবাই খামু। হাসপাতালে সুজির জন্য তো পাঠাইতে হইব, ওর জন্য নরম করে ভাত রাধো। তে জঙ্কুকের হাত থেকে কবুতরগুলো নিতে গিয়ে দেখতে পেল তার সাদা লুঙ্গিতে রক্ত লেগে আছে। তে উত্তেজিত হয়ে বলল, এগুলো কিসের রক্ত? আবার কোথায় কেটেছে দেখি? ঘরবালি, কোথাও লাগেনি আমার, কবুতরের রক্ত ছিটে এসেছে। ইস, সাদা লুঙ্গিটা কিভাবে নষ্ট করে এসেছেন? যান, এটা বাথরুমে রেখে অন্য আরেকটা পরুন। কথাটা বলতে বলতেই তে কবুতরগুলো হাতে নিয়ে রান্নাঘরে চলে যায় রান্না করতে। রাত 9টার দিকে খাবার নিয়ে হসপিটালে গেল জঙ্কুক। সঙ্গে 2টা ছেলেও নিয়েছে। রাতে ছেলে 2টা এখানেই থাকবে, সুজি আর রোজের নিরাপত্তার জন্য। খাবারের বক্স রোজের হাতে ধরিয়ে দিয়ে সুজির সামনে গিয়ে ভুরু কুচকে জঙ্কুক বলল, কি রে, হসপিটাল দেখি বেশি টানতাছে তোকে, তো একটা ডাক্তার দেখা বিয়া করায় দেই, পার্মানেন্ট থাক এখানে। সুজি নাক মুখ কুচকে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, ফালতু কথাবার্তা। আমি তো ফালতু পুরুষ, তার নতুন কি? তোর চেহারা তো ভুতুম পেঁচার মতো, ডাক্তারের সাথে তো তোরে মানাইবো না। শয়তান, তোকে কে আসতে বলেছে এখানে? যা এখান থেকে। আরে বাস, আমি তো শয়তানি। শয়তানটা কি কই আনতে হয়? নিজে থেকেই তো আসে। যা, তোর আচরণ আমার একদমই ভালো লাগে নাই। ডক্টর ক্যান্সেল। ঢোকার সময় দেখছি হাসপাতালের ওয়ার্ড বয় খুব যত্ন সহকারে হাসপাতাল খইসা পরিষ্কার করতেছে। যা, ওয়ার্ড বয়ের সঙ্গে তোর বিয়া ফাইনাল করে দিব। 2 জামাই বউ একসাথে হসপিটাল খইসা চকচকা বানাবি। হসপিটাল আবার যে দুর্গন্ধ, ওয়াক। হসপিটালের থেকে তোর মুখের কথা বেশি দুর্গন্ধ লাগছে শালা। যা এখান থেকে, তোর কথা শুনতে ভালো লাগছে না। আমার তো বালের ঠাকা পড়ছে তোর মতো শালির এখানে থাকার। তোর এই বালের মুখ দেখতে আসি নাই। বেসুজিকে কথাটি বলে রোজের দিকে তাকিয়ে জঙ্কুক বলে, কবুতরের ঝোল রান্না কইরা দিছে আমার ঘরবালি, পেট ভইরা খাইস, আর এই দুর্গন্ধজনক মহিলাটাকেও খাওয়াবি। ওষুধ খাওয়াইয়া তারপর দরজা বন্ধ করে ঘুমাবি। বাহিরে 2টা ছেলে পাহারা দিব। সকালবেলা ডক্টর ছাড়া দিব, গাড়ি পাঠা দিমু, সোজা বাড়িতে যাবি। প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ দিয়ে দুনিয়া ভরা। সবাই যদি একপাক্ষিক চিন্তা করত, যদি এই দেশটা গণতান্ত্রিক না হয়ে রাজতান্ত্রিক থাকতো, তাহলে সবাই এক দলের সাপোর্ট করত। তখন না থাকতো দুর্নীতি, না থাকতো রাজনীতি, আর না থাকতো কোনো দল ভাগাভাগির ঝামেলা। একটাই রাজা থাকতো আর সবাই এক দলেরই সাপোর্ট করত। কিন্তু দেশটা তো গণতান্ত্রিক। সংঘর্ষ, ধ্বংস, মৃত্যু তো হবেই। বিরোধী দল আছে এবং থাকবে। জনগণ যার তার পছন্দের প্রার্থীদেরকে সাপোর্ট করবে আর দল ভাগাভাগি হবে, স্বাভাবিক। আর এই প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ আছে বলেই তো সংঘর্ষ হয়, রক্ত ঝরে। মেয়রের বাড়িতে কড়া নিরাপত্তার জন্য একটা মশাও ঢুকতে পারছে না। মাঝহার আর কাই অনেক চেষ্টা করার পর যখন পথ পেল না, তখন ইউনুর বিরোধী দলের সাহায্য নিল। তবে সাহায্যটা ছিল খুবই নিখুঁত ও ক্ষুদ্র। সুজিকে রাতের খাবার খাইয়ে দিল রোজ। একজন নার্স এসে চেক করলো ব্যথা আছে নাকি, টুংটাং প্রশ্ন করলো। রোজ পাশে দাঁড়িয়েছিল। সুজি বলল তার হালকা ব্যথা আছে। ব্যথা থাকবে সেটা তো স্বাভাবিক, সে যে এখন পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়নি এটাই তো বেশি। নার্স তাকে একটা ব্যথার ইনজেকশন দিল, সঙ্গে ঘুমের ইনজেকশনও। যদিও ডক্টরের প্রেসক্রিপশনে কোনো প্রকার ঘুমের ইনজেকশনের কথা উল্লেখ করা নেই, তবে নার্স দিয়েছে যাতে করে সুজি বেঘুরে ঘুমায়। হসপিটাল থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা বেজে যায় জঙ্কুকে। রুমে এসে দেখে রুম খালি, তবে ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। ওয়াশরুমের দরজা খোলা, একটু চাপানো। জঙ্কুক এগিয়ে গিয়ে হাত দিয়ে দরজাটি ধাক্কা মেরে একটু খুলতেই দেখতে পারে তে হাঁটু গেড়ে বসে জঙ্কুকের লুঙ্গি কাচ্ছে। সামনে বালতি ভরা 1 বালতি কাপড় ভেজানো। কবুতরের রক্ত ছিটে আসা লুঙ্গিটা তো জঙ্কুক পরিবর্তন করে বালতিতে রেখে গিয়েছিল, সেটাই এখন ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছে তে। দুহাত দিয়ে ফ্লোরে কাপড় কাচার কারণে তে শরীরটা ঝাঁকি খাচ্ছে। তার গায়ে ওড়না নেই। ঝাঁকি খাওয়ার কারণে জামার গলাটা একটু বুকের দিকে নেমে এসেছে। জঙ্কুক ঢোক গিলে চিপড়া দিয়ে ঠোঁট ভিজায়। তার ঘরবালিকে সকল রূপেই আকর্ষণীয়, লোভনীয় এবং অপূর্ব সুন্দর লাগে। জঙ্কুক বেহায়ার মতো সেই দৃশ্য চুপচাপ দাঁড়িয়ে দেখে। পানির ট্যাপ ছাড়া পানির শব্দে তে টের পেল না জঙ্কুক যে দরজার সামনে দাঁড়িয়ে আছে। জঙ্কুকের একটা বদভ্যাস হলো গোসল করে সে পরনের লুঙ্গিটা খুলে
খুলে ফেলে আসে এবং প্রত্যেক দিনই সে নতুন লুঙ্গি পরে। 3-4টা জমা হওয়ার পর রোজ কিংবা অন্য কেউ ধুয়ে দিত। তবে বেশ কিছুদিন ধরে জঙ্কুক লক্ষ্য করছে তার লুঙ্গি, তার কাপড় চোপড় সব তার ঘরওয়ালি নিজের হাতে ধোয়ে। তে কাপড় কাচা শেষ করে উঠে দাঁড়ায়। উপর হয়ে বালতির ভেতরে হাত দিয়ে কাপড় ধুচ্ছিল। উপর হয়ে কাপড় কাচার কারণে তার পেছন সাইড খুবই আকর্ষণীয় লাগছিল জঙ্কুকের কাছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, দ্রুত ওয়াশরুমে ঢুকে একেবারে তার পেছন সাইডের সাথে ঘেঁষে দাঁড়ায়। তে চমকে গিয়ে দ্রুত ওঠার জন্য তাড়াহুড়া করে, তবে জঙ্কুক তাকে উঠতেই দেয় না। উল্টো তার পিঠের উপরে সে নিজে ঝুঁকে যায়, 2 হাত ঢুকিয়ে দেয় বালতির মধ্যে। আগে থেকেই বালতির পানিতে ডুবে থাকা তের হাত দুটো জঙ্কুক পানির মধ্যেই শক্ত করে চেপে ধরে। তের ছোট্ট শরীরটা জঙ্কুকের গোটা শরীরে আবদ্ধ হয়ে যায়। জঙ্কুকের গরম নিঃশ্বাস তখন তের কানে আছড়ে পড়ছে। জঙ্কুক তের কানে ঠোঁট ঘষে, গালে গাল চেপে বলে, কেন কেন বলো তো সোনা, তোমাকে সব অবস্থাতেই আমার কাছে এত আকর্ষণীয় লাগে, এত মোহনীয় মানুষ হয়, এত মোহনীয় কেন তুমি? কথাটি বলতে বলতেই জঙ্কুকের ভেজা হাত দুটো ছেড়ে দিয়ে বালতি থেকে হাত উঠিয়ে আনে। কোনো প্রকার বিলম্ব ছাড়া তের জামার মধ্যে হাত ঢুকিয়ে তের নরম শরীর স্পর্শ করে। জঙ্কুক, গোসলখানার মধ্যে কি করছেন এগুলা? আমি কাপড়গুলো ধুই। জান, আগে একটু আদর করি, তারপর একসাথে গোসল করব। তে স্পষ্টই অনুভব করতে পারলো জঙ্কুকের অ্যানাকন্ডা মাথা উঁচু করে দাঁড়িয়ে পড়েছে এবং পেছন দিক দিয়ে তাকে সমানে পোক করে যাচ্ছে। তে অনুভব করলো জঙ্কুক ব্যস্ত হাতে তার প্যান্ট টেনে নিচে নামাচ্ছে। তে ভয় পেয়ে গেল। ঝটপট করে জঙ্কুকের 2 হাত শক্ত করে চেপে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, আরে আরে এভাবে না, এই অবস্থাতে না, আমি ব্যথা পাবো। জঙ্কুক শুনতে নারাজ তের কথা। সে ডান হাত দিয়ে তের গালটা পেছন দিকে ঘুরিয়ে তের ঠোঁটে ঠোঁট চেপে দিল। ছোট্ট ছোট্ট নরম চুমু আস্তে আস্তে শক্ত এবং কঠোর চুমুতে পরিণত হলো। চুমু খেতে খেতেই জঙ্কুক নিজের লুঙ্গির কিরো ছুটিয়ে লুঙ্গিটা কোমর থেকে ছেড়ে দিল এবং তেকেও একেবারে খোলাখুলি করে ফেললো। তে যেন একটা ঘোরের মধ্যে আছে। সে ঘাড় ঘুরিয়েই জঙ্কুকের ঠোঁটে চুমু খেতে ব্যস্ত এবং জঙ্কুকের 2 হাত থেকে উত্তেজিত ভাবে স্পর্শ করতে ব্যস্ত। হঠাৎ করে একটা ছোট্ট আর্তনাদের সঙ্গে অ্যানাকন্ডা তার কাজ স্টার্ট করে দিল। জঙ্কুক, আসতে লাগছে আমার। তে, আমার যে খুব ভালো লাগছে, একটু একটু সহ্য করো না। কিন্তু জঙ্কুক, আমি ব্যথা পাচ্ছি। তার ঘর বালে ব্যথা পাচ্ছে শুনে জঙ্কুক এবার পজিশন চেঞ্জ করলো। অ্যানাকন্ডা বের করে এনে তেকে নিজের দিকে ঘুরিয়ে তের ঠোঁটে চুমু খেতে খেতে তেকে কোলে তুলে ফেললো। তেকে কোলে নিয়েই দেয়ালের সাথে পিন করে দিল জঙ্কুক। অ্যানাকন্ডা আবারও মিঠা পানিতে প্রবেশ করিয়ে তের ঠোঁটে পাগলের মতো চুমু খেতে খেতে কন্টিনিউ করলো। আর তেও জঙ্কুককে কিস ব্যাক করছিল। আর তেও 2 হাতে জঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে তার ঠোঁটে চুমু খাচ্ছিল। আদর ভালোবাসা শেষ হতেই দুজনে একসাথে গোসল নেয়। তে বালতি ভরে কাপড় ধুয়েছে। বালতিটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে যাচ্ছিল। জঙ্কুক তাকে থামায়। তারপর নিজেই এক হাতে বালতি আর এক হাতে তের হাত মুঠিতে ভরে ছাদে উঠে আসে। সচরাচর তো জঙ্কুক থেকে কাজে কোনো প্রকার হেল্প করে না, তবে একটু আগে বাথরুমে তার সাথে যেটা করেছে এবং যেভাবে করেছে সেই পজিশন একেবারে প্রথমবার ছিল, যার কারণে তে একটু ব্যথা পেয়েছে, বারবার বাধা দিচ্ছিল। তবে ওই অবস্থাতে কি কেউ নিজেকে আটকে রাখতে পারে না, তো জঙ্কুকও পারেনি। আর যার কারণে তের কাপড় ডাবল ধুতে হয়েছে। তেকেও একসাথে ছাদে উঠে আসে এবং একসাথে কাপড়গুলো রশিতে মেলে দেয়। যদিও রাতের বেলা, তবুও কিছু করার নেই, তো এতগুলো ভেজা কাপড় বারান্দার তারে দেওয়া সম্ভব না। খালি বালতিটা হাতে নিয়ে তে নেমে আসতেই চাচ্ছিল, কিন্তু জঙ্কুক আসতে দিল না। হাত থেকে বালতি নামিয়ে তেকে টেনে নিয়ে গেল ছাদের কর্নারে। জঙ্কুক ছাদের রেলিং এ পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। তের পিঠ তার বুকের সাথে ঠেকিয়ে তের ভেজা চুলে নাক ডুবিয়ে তের পেটটা শক্ত করে চেপে ধরে রাখে। তে কিচ্ছু বলে না, ওভাবেই চুপচাপ জঙ্কুকের সাথে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর জঙ্কুক অদ্ভুত প্রশ্ন করে, তে কখনো কারোর সাথে প্রেম করেছো? তের সরাসরি সহজ উত্তর, কখনো তো ইচ্ছাই হয়নি। জঙ্কুক মৃদু হাসে, বলে, ইচ্ছা হয়নি নাকি কেউ প্রপোজ করেনি? ঠিক ঠিক বলেছেন একদম, কেউ সাহসী করেনি আমাকে প্রপোজ করার। আরে শালি, তুমি যা ছোকরুটে মহিলা, তোমার সাথে কে প্রেম করবে শুনি? কি
তে দ্রুত জঙ্কুকের দিকে ঘুরল, তবে এখনো সে জঙ্কুকের হাতের মধ্যেই আছে। জঙ্কুক এবার তের কোমরটা শক্ত করে চেপে ধরে তেকে একেবারে নিজের সাথে মিশিয়ে রাখে। ওই অবস্থাতেই তে একটু অ্যাংরি টোনে বলে, এত যে আমার প্রেমের কাহিনী শুনতে চাচ্ছেন, আপনি কটা প্রেম করেছেন গুন্ডা বেটা? আপনাকে দেখেই তো মেলা দৌড় দেয়। আমি জিয়ন জঙ্কুক গুন্ডা ঠিক, তবে আমার পপুলারিটি অনেক। ওই যে সামনের বিল্ডিং এর দোতলার মেয়েটাকে দেখো না, সকাল বিকাল শুধু আমাকে দেখার জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকে। তে তো এত সময় শান্তভাবে জঙ্কুকের গলা জড়িয়ে ধরে তার মুখের দিকে তাকিয়ে কথা বলছিল, তবে এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে জঙ্কুকের বুকের মধ্যে জোরে খামচে ধরে তে মুখে বলে, শালা তুই ওই মেয়েটাকে প্রশ্রয় দিচ্ছিস এগুলো করার জন্য? জঙ্কুক তের কাণ্ড দেখে হাসে, তারপর টুক করে তের ঠোঁটে একটা চুমু খায়। জঙ্কুক চুমু দেওয়াতে তে একটু শান্ত হয়। জঙ্কুক তের হাত ধরে টানতে টানতে বলে, চলো ঘরবালি। তে চুপচাপ জঙ্কুকের সাথে ছাদ থেকে দোতলায় নেমে আসে, তবে জঙ্কুক রুমে না গিয়ে মেইন ডোরের দিকে হাঁটা ধরে। সেটা দেখে তে বলে, কোথায় যাচ্ছেন? চলো না সোনা, একটু প্রেম করে আসি, আজকে খুব প্রেম প্রেম মুড আসতেছে। কথাটি বলে দাঁড়ায় জঙ্কুক, ওড়না দিয়ে তের মাথাটা সুন্দরভাবে ঠেকে দেয়, তারপর পুনরায় হাত ধরে ঘর থেকে বের হয়ে যায়। রাত 11:15 বাজে। জঙ্কুক তের হাত ধরে বাড়ির গেট পেরিয়ে বের হয়ে গেল। আঙিনায় দাঁড়িয়ে থাকা দলের লোক গার্ডস অবাক হয়ে দেখলো জঙ্কুকের কাণ্ড। রাস্তায় নেমে যখন রাস্তার ও পাশের দোতলার সামনে দিয়ে দুজন হেঁটে যাচ্ছিল, তখন মেয়েটা বারান্দাতেই দাঁড়িয়েছিল। জঙ্কুক আর চোখে তাকায় দাঁড়িয়ে থাকা মেয়েটার পানে। বারান্দায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখিয়ে তের ডান হাত উঁচু করে মুখের কাছে এনে হাতের এপাশে ওপাশে শব্দ করে কয়েকটা চুমু খায়। তারপর হঠাৎ করে এক হাতে তেকে বুকে চেপে ধরে চেঁচিয়ে বলে, ওই চিংড়ি শালি, তোর বাপ মা রাস্তায় খাড়ায় রোম্যান্স করে, সেগুলা দাঁড়ায় দাঁড়ায় দেখোস, লজ্জা করে না? যা শালি ভেতরে যাও, আর কোনোদিন যদি দেখি বারান্দায় দাঁড়ায় আসোস, একটা গুলি করে একেবারে মাথাটা ফুটা করে দিমু। তে প্রচুর পরিমাণে আশ্চর্য, চোখ বড় বড় করে তাকিয়ে আছে জঙ্কুকের মুখের দিকে। মেয়েটা ততক্ষণে এক দৌড়ে ঘরের ভিতরে। তে অবাক হয়েছে, তবে তার প্রচুর পরিমাণে হাসি পাচ্ছিল এবং সে জোরে জোরে হাসলো। জঙ্কুক তাকিয়ে দেখলো তের সেই হাসি। তে হাসতে হাসতেই বলে, হয়েছে হয়েছে আপনার প্রেম করা, গুন্ডা মানুষের গুন্ডা মার্কা প্রেম। তাহলে চলেন, এখন অনেক রাত হয়ে গেছে। আরে না সোনা, প্রেম শেষ হয়নি, চলো আমার সাথে। কথাটি বলে তের হাত পুনরায় আঁকড়ে ধরে সামনের দিকে হাঁটা ধরে এবং 5 মিনিট হাঁটার পরে বড় একটা দোকানের সামনে এসে জঙ্কুক দাঁড়ায়। এখানে কেন? আইসক্রিম খাবে ঘরবালি? তে আবারও হাসে, মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। জঙ্কুক তের জন্য স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম কিনে নিজের হাতে আইসক্রিম খুলে তের মুখের সামনে ধরে। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা বাজতে 5 মিনিট বাকি। এলাকাবাসী তো ঘুমে বিভোর, দু একজন যাও সজাগ আছে যুবক ছেলে পেলে। রাস্তার এই কোনায় ও কোনায় দাঁড়িয়ে কেউ গেম খেলছে, নয়তো ফোনে কথা বলছে, দু একজন আড্ডা দিচ্ছে। তারা বড় বড় চোখ করে তাকিয়ে দেখলো জঙ্কুককে, যে কিনা বউয়ের হাত ধরে হেঁটে হেঁটে কথা বলছে আর হাসছে। এমন দৃশ্য সচক্ষে নিজের চোখে দেখা তো স্বাভাবিক ব্যাপার না, বিরল ঘটনা। সবাই এই বিরল ঘটনাটি চোখ দিয়ে লুভে নিচ্ছে। জঙ্কুকদের হাত ধরে হেঁটে যেতে যেতে আর চোখে এদিক ওদিক ছেলেগুলোর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সবগুলো হাওয়ায় মিলে গেল। কিছু দূর হাঁটতে হাঁটতে গিয়ে জঙ্কুক তেকে নিয়ে থামলো একটা পুকুর পাড়ের সামনে। পুকুরের পানিতে শাপলা ফুল ফুটে আছে। জঙ্কুক একবার শাপলা ফুলের দিকে আর একবার তের দিকে তাকায়। জঙ্কুকের এমন হাসি হাসি চেহারা, তার ফেস এক্সপ্রেশন দেখেই তে বুঝে গেছে যা বোঝার। সে সঙ্গে সঙ্গে জঙ্কুকের হাত ধরে টেনে বলল, এই এই খবরদার জঙ্কুক, এমন কিছু করার চিন্তা করবেন না, আর ভিজবেন না, জ্বর চলে আসবে। কিচ্ছু হবে না সোনা, প্রেম করতে গেলে একটু একটু তো করতেই হয়। মানে আপনি এর আগে এগুলো করেছেন কারোর জন্য? আরে ধুর শালি, একটা কইলে আরেকটা বুঝে। আমি করতে যাবো কেলিকা, মাইশেরে কি দেখি নাই নাকি? তে থমথমে মুখে জঙ্কুকের দিকে তাকিয়েছিল। জঙ্কুক তা দেখে বলে, আইসক্রিমটা গলে যাচ্ছে ঘরবালি, খাও না কেন? আপনি খান না, তোমার জন্য কিনছি, তুমি খাও। এই আইসক্রিমের মিষ্টি আমার পোষায় না। কথাটি বলতে বলতে জঙ্কুক কোমরের লুঙ্গিতে গুজে রাখা সিগারেটের প্যাকেটটা বের করে দু ঠোঁটের মাঝখানে একটা সিগারেট রাখে। লাইটার দিয়ে সিগারেটটা জ্বালিয়ে সিগারেটের প্যাকেট আর লাইটার তের হাতে ধরিয়ে দেয়। দুই ঠোঁটের মাঝখানে সিগারেট রেখে দু হাত দিয়ে লুঙ্গিটা উঁচু করে হাঁটু পর্যন্ত তুলে বেঁধে ফেলে। তারপর পুকুরের পাশের বাঁশঝাড় থেকে
ছোট্ট একটা বাঁশের ডাল ভেঙে আনে। পায়ে থাকা চামড়ার স্যান্ডেল জোড়া খুলে একটু নেমে পড়ে পুকুরে। হাঁটুর নিচ অব্দি পানিতে নেমে দাঁড়িয়ে বাঁশের সাহায্যে 3টা শাপলা ফুল টেনে কাছে আনে। তে পুকুর পাড়ে দাঁড়িয়ে অপলক তাকিয়ে দেখে জঙ্কুককে। ঝিঝি পোকার আওয়াজ চারপাশে মিউজিকের মতো বাজছে। আশেপাশের বাড়িগুলো থেকে বৈদ্যুতিক বাল্বের আলো পুকুরে এসে পড়ছে। হালকা হালকা আলোতে জঙ্কুককে স্পষ্টই দেখা যাচ্ছে। জঙ্কুক চট জলদি শাপলা ফুল হাতে নিয়ে পুকুর থেকে উঠে আসলো। এক হাতে 3টা শাপলা, আর এক হাতে তার স্যান্ডেল। জঙ্কুক শাপলা ফুলগুলো তের দিকে বাড়িয়ে ধরতেই তে খুশি হয়ে ফুলগুলো হাতে নিয়ে নেয়। ঘড়িতে রাত 12:35 বাজে। জঙ্কুকের বাম হাতে তার স্যান্ডেল জোড়া, ডান হাত দিয়ে আঁকড়ে ধরে আছে তের হাত। তের বাম হাত জঙ্কুকের ডান হাতে, আর তার ডান হাতে শাপলা ফুল। সে হেঁটে যাচ্ছে জঙ্কুকের পায়ের তালে তাল মিলিয়ে। হঠাৎ করে জঙ্কুক বলে, তুমি একটা লস প্রজেক্ট খরবালি, তোমার পেছনে প্রেম খরচ করাও লস। তে মিটমিট করে হাসে, বলে, কেন মনে হলো? এই যে এতক্ষণ ধরে প্রেমিক হয়ে প্রেম দিয়ে যাচ্ছি, প্রেমিকা হিসেবে একটা চুমুও তো দিলা না। হঠাৎ করেই জঙ্কুকের এমন কথা শুনে তে একটু লজ্জা পেয়ে যায়। মিনমিন করে বলে, দ্রুত বাড়ি চলুন, ঘুম পাচ্ছে। ঘড়ির কাঁটায় রাত 12:35। তেকুক বাড়িতে ফিরে আসে। 10 মিনিটের মধ্যে হাত মুখ ধুয়ে দুজনেই বিছানায় শুয়ে পড়ে। জঙ্কুক প্রতিদিনের মতো তের ঠোঁটে চুমু খায়, তারপর তের বুকের মধ্যে মুখ ডুবিয়ে ঘুমিয়ে পড়ে। ঘড়ির কাঁটায় তখন রাত 1:30। বেসুজি নাক ডেকে ঘুমাচ্ছে। রোজও ঘুমিয়ে গেছে। ভেতর থেকে কেবিনের দরজা বন্ধ করে ঘুমিয়েছিল রোজ, কিন্তু হঠাৎ করেই দরজাটি খুলে গেল এবং খুবই সতর্কতার সহিত 2 জোড়া অজ্ঞাত পা আস্তে আস্তে কেবিনের মধ্যে ঢুকলো। পা জোড়াগুলোর মালিক ছিল মাসহার আর কাই। অন্ধকারে কাইয়ের চোখ দুটো জলজল করছে, ঠোঁটে বিশ্রী হাসি। মাসহার খুব উত্তেজিত, যেন অতি আকাঙ্ক্ষিত কিছু হাতে পেয়ে গেছে। তারা কেবিনে ঢোকার 2 মিনিটের মাথায় খুব দ্রুত এবং উত্তেজনার সহিত আরেক জোড়া পা কেবিনে প্রবেশ করলো। তার হাতে একটা ইনজেকশন ধরে রাখা হাত অসম্ভব গতিতে কাঁপছে। কাঁপা কাঁপা হাতেই ইনজেকশনটা রোজের শরীরে পুশ করে খুব দ্রুত হাতের মালিক কেবিন থেকে বের হয়ে গেল। ঘড়ির কাঁটায় তখন রাত 2:30। পুরোটা হাসপাতাল একেবারে শান্ত অন্ধকার। এই অন্ধকার শান্ত ক্লিনিকের 301 নাম্বার খালি কেবিনের ফ্লোরে পড়ে অসম্ভব যন্ত্রণায় কাতরাচ্ছে রোজ। হাই পাওয়ারি ড্রাগসের প্রভাবে শরীর অসাড়, জবাই করা কবুতরের মতো ছটফট করছে, কিন্তু কোনো শব্দ করতে পারছে না। মাসহার খুবই আনন্দের সহিত তার শরীরটা খুবলে খুবলে খাচ্ছে, খুব মজা করে। মাসহারের এক একটা কামড়ে তার দাঁতের সাথে রোজের শরীরে রক্ত চলে আসছে। কাই সামনেই চেয়ারে 2 পা 2 দিকে মেলে দিয়ে চুপচাপ দেখে যাচ্ছে সামনের এই দৃশ্য। নগ্ন রোজের রক্তাক্ত ক্ষত বিক্ষত শরীরটা তাকে ভীষণ আনন্দ দিচ্ছে। মাসহার সন্তুষ্ট হয়ে উঠে আসে রোজের ওপর থেকে। কেবিনের বেডের উপরে খুলে রাখা প্যান্ট পরতে পরতে কাইকে উদ্দেশ্য করে বলে, ভাই শালির শরীর তো সেই সাথ পিওর ভার্জিন। কথাটি শুনে কাই পশুর মতো হাসলো। চেয়ার থেকে উঠে দাঁড়ালো। পকেট থেকে ছোট্ট একটা চাকু বের করে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলল, তাই নাকি? তাহলে দেখি তো কেমন স্বাদ। বিকৃত মস্তিষ্কের কাই ছোট্ট চাকু দিয়ে রোজের পথ কেটে দেয়। সঙ্গে সঙ্গে একটু অস্পষ্ট গংরানির শব্দ করলো রোজ। রোজের শরীর জোরে একটা ছাকি দিল, যেটা দেখা মাত্র মাসহারের শরীরটাও হালকা ছাকি দেয়। কাই ছোট ধারালো চাকু দ্বারা রোজের পুরোটা শরীর ফালা ফালা করে ফেললো কেটে, যেটা দেখে মাসহারের বমি চলে আসলো। মাসহার 2 হাত দিয়ে মুখ চেপে নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করার চেষ্টা করলো। রোজের শরীরের মাংসগুলো একেবারে থেতলে থেতলে বের হয়ে আছে। পুরোটা ফ্লোর জুড়ে রক্তের বন্যা। মাসহার ভাবলো হয়তো কাই সে যেটা করেছে রোজের সাথে এমন কিছু করবে না, এখনই চলে যাবে তারা। কিন্তু তাকে ভুল প্রমাণিত করে দিয়ে এই রক্তাক্ত থেতলে যাওয়া ক্ষত বিক্ষত নিথর দেহটার সাথে কাই গভীর আলিঙ্গনে লিপ্ত হলো তার সামনেই। এবং তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে খুবই তৃপ্তি পাচ্ছে এটা করে। কাই তার পুরোটা শরীরে রোজের শরীরে রক্ত মাখিয়ে একেবারে রোজকে শেষ করেই উঠে দাঁড়ালো এবং ওই রক্ত
রক্তমাখা শরীরে কাপড় পরে কেবিন থেকে বের হয়ে আসলো। হসপিটালের বারান্দার এক কোনায় হাত পা বাঁধা অবস্থায় আধা মরা দুইটা ছেলে পড়ে আছে। কাই খুব শান্তভাবে হেঁটে ছেলে দুটোর সামনে গিয়ে দাঁড়ায়। একটু ঝুঁকে বসে ছেলে দুটোর দিকে তাকিয়ে পশুর মতো প্যাচ প্যাচ করে হাসে। কি বিশ্রী সেই হাসি। ঘাড়টা কাত করে স্পষ্ট সুরে কাই বলে, জঙ্কুক আব্বাকে বলিস আমি খুব তৃপ্তি করে খেয়েছি। সো গাইস, পার্টটা এখানে শেষ করে দিলাম। 2-3 দিন ভিডিও আপলোড হবে না, কারণ আমি বিয়ে খেতে যাচ্ছি। 2 দিন পরে বাড়ি ফিরবো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।